তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব। তো তোমরা আগে যারা ভিডিও দেখেছো দুটো, আমি আগে কি বলেছিলাম, পার্ট পার্ট করে ভিডিও তৈরি করা হবে। ভারতীয় ভূগোলের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো আজকে আমরা পার্ট 3 আলোচনা করছি, পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা জানো। আর তাছাড়া যারা ভারতীয় ভূগোল জানতে চাও তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো দেখো, এই ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করতে গেলে আগে আমাকে জানতে হবে যে হিমালয় পর্বতটা ভারতের কোন দিকে অবস্থিত। দেখো, আমরা এই যে ভারতের উপরের দিকটা মানে ভারতের উত্তর দিকটা, এদিকে ভারতের ইস্ট, এইদিকে ওয়েস্ট, আর এদিকে আছে নর্থ। তাহলে এটা আমাদের ভারতের উত্তর দিকের পোর্শনটা হলো হিমালয় পর্বতমালা। কিন্তু পুরো এই যে পুরো টোটাল জায়গাটা এখানে অবস্থিত। আমি প্রস্থ বরাবর চারটে ভাগ করে দেখিয়েছিলাম। এটা পার্ট 2 ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো পার্ট 2টা দেখবে। তো এই পার্ট 2তে ভারতের কিন্তু উত্তরে হিমালয় পর্বতের অবস্থানটা পুরোপুরি এখানে উল্লেখ করা আছে। তো দেখো, আমাদের ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব কি। ফার্স্ট দেখো, আমি একটু জলবায়ু রিলেটেড বলি। হিমালয় পর্বতটা এই পোর্শনে অবস্থিত হওয়ার জন্য, এবার গোটা ভারতটা তো আমাদের নিচেদের পোর্শন আছে, তাহলে এখান থেকে যে শীতল জলবায়ুটা, এই দিক থেকে যে ঠান্ডা জলবায়ুটা আসে, তাহলে এই হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে আমাদের ভারতে, ধরো আমরা এই পোর্শনে থাকি, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে কিন্তু সারা বছর শীতকালে বিরাজ করতো। তাহলে এখানে কি হয়েছে দেখো, এখানে আমাদের প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচছে। তাহলে আমরা প্রথমেই কি বললাম, আমাদের প্রচন্ড যে ঠান্ডা যে সময়টা, সেই ঠান্ডার হাত থেকে কিন্তু আমাদের ভারতবর্ষকে বাঁচিয়ে দিচ্ছে। আবার দ্বিতীয় দেখো, ভারতে যদি নিচের দিকটা, আমি একটু উপরে আঁকি, দেখো ভারতের নিচের পোর্শনটা এইভাবে আছে, তোমরা জানো। তাহলে এদিকটা হচ্ছে ভারতের কিন্তু দক্ষিণ, আমি নিচের পোর্শনটা বলছি। তাহলে এদিকটা আছে আমার পশ্চিম দিক, আর এদিকটা আছে দক্ষিণ দিক। এখানে দেখো জলবায়ুটা নিয়ন্ত্রণ করছে মৌসুমী বায়ু। যখন আমাদের ভারতে প্রবেশ করে এই কেরালার দিক থেকে, তাহলে এটা হচ্ছে দেখো দক্ষিণ পশ্চিম। তাহলে এখান থেকে যখন ভারতে মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করছে, যার জন্য কিন্তু এই গোটা ভারতবর্ষে সারা বছর বলতে মেনলি মৌসুমী জলবায়ু, আমাদের জুন জুলাই আগস্ট মাসে যে বৃষ্টিপাত ঘটায়, এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে টোটাল যে বৃষ্টিপাত, তাহলে এই বৃষ্টিপাতটা কে নিয়ন্ত্রণ করছে? এই মৌসুমী জলবায়ু। আর এই মৌসুমী জলবায়ু যখন ভারতে প্রবেশ করছে, প্রবেশ করার পরে এই উত্তর দিকটাতে এই হিমালয় পর্বত থাকার জন্য এই মৌসুমী বায়ু কিন্তু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হওয়ার জন্যই এই গোটা ভারতবর্ষে কিন্তু আমাদের বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। তার মানে কি, যদি আমাদের এই হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে মৌসুমী বায়ু কি করতো, এই দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প ভারতে নিয়ে ভারত থেকে গিয়ে সোজা চীন দেশে চলে যেত। কিন্তু সেটা কেন করতে পারছে না? কারণ এখানে যে হিমালয় পর্বত থাকার জন্য তাহলে গোটা ভারতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এক দেখো, প্রচন্ড ঠান্ডার হাত থেকে আমাদের দেশকে বাঁচালো। দুই কি হলো, আমাদের দেখো যে বৃষ্টিপাত, যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে সারা বছর কিন্তু বৃষ্টিপাত হতো না। তাহলে আমাদের দুটো পয়েন্ট গেল। এরপর দেখো আরেকটা যে মেন পয়েন্ট, সেটা হচ্ছে নদ নদী। দেখো, হিমালয় পার্বত্য অঞ্চল থাকার জন্য এখান থেকে দেখো এই পোর্শন থেকে তোমরা জানো যে গঙ্গা নদী উৎস, এদিকটাতে ব্রহ্মপুত্র ভারতের পূর্ব দিকে প্রবেশ করেছে, এই পোর্শনটাতে সিন্ধু নদী আছে। তাহলে যে এতগুলো নদী উত্তর ভারতে, ধরো মেন যে নদী বললাম, এই সিন্ধুর আবার 5টা উপনদী আছে কিন্তু এখানে। তাহলে সিন্ধুর 5টা উপনদী, এখানে গঙ্গা নদী, এখানে যমুনা নদী, ভারতের পূর্ব দিকটাতে যে ব্রহ্মপুত্র নদী। তাহলে এই যে নদী, প্রচুর পরিমাণে নদী আছে, এই নদীর যে জল, এই জলের উপর ডিপেন্ড করে কিন্তু ভারতবর্ষের মানুষের প্রাচীন যে সভ্যতাগুলো আছে সব কিন্তু এই 3টে নদীর পাড়ে কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছে। তো আমাদের যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এই সব সভ্যতাগুলোই কিন্তু এই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। বা এই কলকাতা বলতে এই গঙ্গা নদীর আশেপাশে যে মেন প্রধান প্রধান শহরগুলো আছে, দেখো সব গঙ্গা নদীর জলকে কিন্তু কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাহলে যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে এই নদীগুলো তৈরি হতো না। এই নদীগুলো যদি না থাকতো তাহলে হয়তো এই সভ্যতাগুলো গড়ে উঠতো না। তাহলে এই নদ নদীগুলোর উৎস কিন্তু এই হিমালয় পর্বত। তাহলে একটা পয়েন্ট গেল, ঠান্ডার হাত থেকে বেঁচে যাচ্ছি ভারতবর্ষ। বৃষ্টিপাত ভারতবর্ষে ঠিক সময় মতো হচ্ছে। নদ নদী থাকার জন্য ভারতের জলের যোগান দিচ্ছে, বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছে। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট আছে, দেখো এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে নুড়ি বালি কাঁকড়গুলো এই নদী পথে নিচের দিকে যাওয়ার ফলে সমভূমি তৈরি হচ্ছে। যেমন তোমরা জানো যে গঙ্গা নদীর পাশে যে বৃহত্তম উত্তর ভারতে যে সমভূমি আছে, তাহলে এই সমভূমিটা তৈরি হওয়ার জন্যই কিন্তু এই পাহাড় অঞ্চল থেকে নুড়ি বালি কাঁকড়গুলো বয়ে আসছে বলেই কিন্তু এই সমভূমিটা আমাদের ভারতবর্ষে তৈরি হতে পারছে। এগুলো দেখো, আমি কিন্তু সব প্রাকৃতিক কারণ বললাম। বৃষ্টিপাত এটাও প্রাকৃতিক কারণ, সরি এটা ঠান্ডা, এটা বৃষ্টিপাত, নদ নদী, সমভূমি, এই যে 4টে টপিকস বললাম, এই 4টে টপিকস কিন্তু আমাদের প্রকৃতির উপর ডিপেন্ড। এবার আমরা একটু অন্য টপিকসে যাব। তাহলে দেখো, আমরা এতক্ষণ প্রাকৃতিক ভূগোলের যে বললাম, মানে প্রাকৃতিক কারণগুলো আমরা বোঝালাম, প্রাকৃতিক কারণের 4টে পয়েন্ট বললাম।
প্রথমে বললাম কি, আমাদের যে তীব্র ঠান্ডা, এদিক থেকে যে তীব্র ঠান্ডাটা আসার কথা ছিল সেটা আমাদের হিমালয় পর্বতমালা আটকে দিচ্ছে। দক্ষিণ পশ্চিম যে মৌসুমী জলবায়ু প্রবেশ করার পরে হিমালয় বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর কি বলেছিলাম, যে নদ নদী, উত্তর দিক থেকে যে নদ নদীগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে। আর একটা কি, ভারতের যে প্রধান প্রধান সমভূমিগুলো, সেই সমভূমিতে যে নুড়ি কাকর বালিগুলো, সেগুলো কিন্তু এখান থেকেই আসছে। এবার দেখো, এগুলো সবই প্রাকৃতিক কারণগুলো, এবার কিছু অর্থনৈতিক কারণ বলি। আমাদের যে মেন বনজ যে সম্পদ, বনজ সম্পদ মানে সেটা বনজ কাঠ হতে পারে বা বনের থেকে অন্য কিছু সংগ্রহ করা হতে পারে, তাহলে সবকিছু কিন্তু এই যে হিমালয় পর্বত, জানো এটা একটা একদম দুর্গম এলাকা, তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। তাহলে সেই গাছ থেকে কিন্তু আমাদের যে বনজ সম্পদের কাঠ, এমনকি যে কাগজ তৈরি করার জন্য যে কাঠ প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। আর কি আছে, আর কিছু ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ মানে বুঝতেই পারছো, ভারতবর্ষে অনেক আগে থেকে কিন্তু আমাদের যে ঋষিগণরা আছে বা বেদরা আছে, তারা কি করে, তারা বিভিন্ন ওষুধপত্র তৈরি করে। তারা কিন্তু এইখান থেকে বিভিন্ন গাছপালা সংগ্রহ করে, এই ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে, তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু ওষুধপত্র এখান থেকে তৈরি করছে। আর একটা যেটা বিশেষ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পর্যটন শিল্প। মানুষ সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘুরতে যেতে ভালোবাসে, আর এই হিমালয় পর্বত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে। এখানে জম্মু কাশ্মীর আছে, লাদাখ আছে, বা এই পূর্ব দিকে যদি যাও, এখানে সিকিম আছে, দার্জিলিং আছে, গ্যাংটক আছে, মানে এই সব এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানুষ কিন্তু পাহাড়ে যেতে ভালোবাসে। তাহলে এই হিমালয় পর্বত থাকার জন্য কিন্তু ভারতবর্ষে এই পর্যটন শিল্পের উন্নতি হয়েছে। আর একটা কি, বহিঃশত্রু। বহিঃশত্রু মানে বুঝতেই পারছো, এই হিমালয় পর্বতটা আছে বলেই কিন্তু এদিক থেকে চীন দেশ থেকে কিন্তু যখন তখন কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না, বা যখন তখন ভারতে অ্যাটাক করতে পারে না, কারণ এই হিমালয় পর্বতমালা অনেকটা আমাদের প্রাচীরের কাজ করে। যেমন আমাদের বাড়ির চারপাশে যদি প্রাচীর থাকে, তাহলে কি হবে, বাইরের শত্রু আসতে পারবে না। তো ভারতবর্ষ যদি আমাদের বাড়ি হয়, তাহলে এই যে হিমালয় পর্বতটা এখানে থাকার জন্য এই বাইরে থেকে কিন্তু শত্রু কিন্তু চট করে আমাদের এখানে আসতে পারে না। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে জলবিদ্যুৎ। পাহাড়ি এলাকাতে কি হয়, পাহাড়ি এলাকা বন্ধুর ভূপ্রকৃতি থাকে, তাহলে এখান থেকে যখন নদীগুলো নিচের দিকে নামে, প্রচুর খরস্রোত থাকে। আর এই খরস্রোতযুক্ত নদীতে প্রচুর টারবাইন ব্যবহার করে বা বাঁধ দিয়ে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে। তাহলে ওভারঅল এবার যদি আমি টোটাল পয়েন্টগুলো যদি এক এক করে যদি বলি, যে আজকে হিমালয় পর্বতমালা ভারতের এই উত্তর দিকে আছে বলে আমাদের কি কি সুবিধা হচ্ছে, তাহলে আমি পুরো একবার করে প্রথম থেকে বলছি। ফার্স্ট আমি কি বলেছিলাম, এখান থেকে যে তীব্র ঠান্ডাটা আসছে, এই ঠান্ডাটা ভারতবর্ষকে ভারতবর্ষের মানুষ কিন্তু রক্ষা পাচ্ছে হিমালয় পর্বত থাকার জন্য, এটা 1 নম্বর পয়েন্ট বললাম। 2 নম্বর কি বললাম, দক্ষিণ পশ্চিম মৌসুমে যখন ভারতে প্রবেশ করছে, এই হিমালয় পর্বতে বাধা পেয়ে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। 4 নম্বর 3 নম্বর পয়েন্ট আমি কি বললাম, 3 নম্বর পয়েন্টে বলেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে নদ নদী থাকার জন্য এই যে ভারতীয় জনজীবনে নদ নদীর প্রভাব কিন্তু অনেক বেশি, কারণ প্রাচীনকালে যত সভ্যতাগুলো আছে সব নদ নদীর পাড়ে গড়ে উঠেছে। আর ভারতবর্ষে যদি আমি আরেকটু লক্ষ্য করি, ভারতবর্ষে যত প্রধান শহরগুলো আছে সব কিন্তু গঙ্গা নদীর পাড়েই গড়ে উঠেছে। তারপর একটা কি বলেছিলাম, এখানে যে নদীগুলো আছে সেই নদী থেকে নুড়িবালি কাকরগুলো যখন নিচের দিকে বয়ে আসে, তারপরে সেগুলো জমা করে কিন্তু সমভূমি তৈরি করে, এগুলো প্রকৃতির আন্ডারে গেছিল। অর্থনৈতিক আন্ডারে কি বললাম, বনজ সম্পদ সংগ্রহ। যেহেতু হিমালয় পর্বতমালা একদম নিরক্ষীয় চিরসবুজ যে অরণ্য আছে সারা বছর, অর্থাৎ যে সব গাছে পাতা থাকে সেই সব গাছ প্রচুর পরিমাণে আছে, তাহলে সেই গাছের পাতাগুলো বা গাছের ডালপালাগুলো নিয়ে কাগজ শিল্পে বা অন্যান্য শিল্পে ব্যবহার করা যেতে পারে। ভেষজ উদ্ভিদ, যেসব উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয়, তোমরা জানো যেসব গাছগুলো একটু রেয়ার গাছ হয়, মানে যেসব গাছ ওষুধ তৈরি হয়, সেগুলো পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশি পাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু আমাদের এই হিমালয় পর্বতমালাতে প্রচুর পরিমাণে আছে। তাহলে এর পরের পার্টটা আমাদের ইম্পর্টেন্ট কি, পর্যটন শিল্প। দেখো, ভারতবর্ষের মানুষ তো অবশ্যই, ভারতের বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ এই হিমালয় পর্বতে ঘুরতে আসে। কারণ হিমালয় পর্বতে এখানে যে কাশ্মীর পোর্শনটা আছে, লাদাখ পোর্শনটা আছে, এই জায়গাগুলো কিন্তু মানুষের কাছে খুব একটা আকর্ষণীয় জিনিস বা আকর্ষণীয় জায়গা বলতে পারো। তাহলে সারা ভারতের মানুষ কিন্তু এই কাশ্মীর এলাকাতে ঘুরতে যায়, এবং বিদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটন এখানে আসে। তাহলে এই হিমালয় পর্বতে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকবার জন্যই কিন্তু আজকে ভারতের এই পর্যটন শিল্প কিন্তু খুব আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এরপরে আমি কি বলেছিলাম, বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে। তাহলে এই পোর্শনটা পুরো হিমালয় পর্বত থাকবার জন্য, তোমরা জানো মাঝে মাঝে কিন্তু চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব লেগেই থাকে। তাহলে এই যে বাইরের শত্রুরা কিন্তু চট করে ভারতে আসতে পারে না, কেন আসতে পারে না, এখানে আমাদের প্রাচীরের কাজ করছে। যেমন একটা বাড়িতে প্রাচীর থাকলে কি হয়, বাইরে থেকে চট করে বাড়িতে কেউ প্রবেশ করতে পারে না। তাহলে এই হিমালয় পর্বত থাকার জন্য কিন্তু বাইরে থেকে শত্রু চট করে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করতে পারছে না। লাস্ট যেটা বলেছিলাম, জলবিদ্যুৎ। দেখো, জলবিদ্যুৎ বলতে কি, এই যে পাহাড়ি এলাকাতে যে নদী আছে, এদিকে দেখো সিন্ধু নদী আছে, তার 5টা উপনদী এখানে আছে, বিপাশা, বিতস্তা, এখানে গঙ্গা নদী আছে,
তার এদিকে যমুনা নদী আছে, এদিকে ব্রহ্মপুত্র নদী আছে। তাহলে এই প্রত্যেকটা নদীতে খরস্রোত থাকার জন্য মাঝে মাঝে ড্যাম তৈরি করে সেখানে কিন্তু টারবাইনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়, যার ফলে আমাদের ভারতে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে এইটা টোটাল আলোচনা করা হচ্ছে ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব। তো ভিডিও যারা দেখছো তাদেরকে আরেকবার আমি রিকোয়েস্ট করছি, দেখো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভারতের ভূগোলটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে একটা একটা করে ডিসকাস করছি। তো এখন যে আমি এই কোশ্চেনটা ডিসকাস করলাম এটা হচ্ছে পার্ট 3 ভারতের ভূগোল। এরপরে তোমরা আবার পার্ট 4 পেয়ে যাবে। তাহলে যারা ভারতের ভূগোল ডিটেলসে জানতে চাও তারা কিন্তু এইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরপর দেখবে। এটাই সবাইকে রিকোয়েস্ট করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ এখানে আমি ছাত্রদেরকে যে পড়াচ্ছি এখানে যদি তোমাদের সাড়া পাই তাহলে হয়তো আমার আরো ভিডিও বানাতে ইচ্ছা করবে। তাই আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা পারলে কমেন্ট করবে, বা আরো কিছু যদি তোমাদের জানা থাকে তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। দিয়ে এখানে এই ভিডিওটা শেষ করছি।